প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার। পর্ব ৭। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সেই অভিমানে হয়তো চাঁদের আজও দেখা মেলেনি। মাথার উপরে সেই মেঘলা আকাশটার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারদিক নিস্তব্ধ, অথচ এই সময়েও মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছাতে অধিকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে যে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানির চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিল বটে, তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কয়েক দিনের মধ্যেই মেহেরের প্রতি এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেহেরকে তিনি একদম নিজের মেয়ের মতোই স্নেহ করেন। তাই তো মেহের ছাদে আসার পর থেকে এই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উঁকি দিয়ে দেখে গিয়েছেন যে তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার সেই স্নেহমাখা চাহনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমান। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখের এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনের সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগেই রুমে ফিরে গিয়েছেন। মেহের এবার নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে একচিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপোতী পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরের ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনের ভালোবেসে একে অপরের বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকেই, কিন্তু ওই সুখী দম্পতিকে দেখেই আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমিষে কালবৈশাখী কালো মেঘ ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাস এসে যেমন তার খোলা চুলগুলোকে উড়াতে লাগলো, ঠিক তেমনি তার ভেতরের ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগেই সেই আকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর কাল রাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীত মনের ভেতর এক গভীর ক্ষত হয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকাপটে পুরুষালী পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। এই সবুজ বড্ড চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের এবার আর আগের মতো রাগ করে বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইংগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনের মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি, আর ঠিক সেই ভরসাতেই সে এখনও শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে ভেসে এলো। আই অ্যাম রিয়েলি সরি, আমার ফুলকন্যা। ইফাতের মুখে ওই একটি শব্দের মেহেরের থমকে যাওয়া হৃদয়ে
হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যার নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকারাময় জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসল। নামটা ভীষণ সুইট, তবে এই সুন্দর উপাধিটা আমার মতো মেয়ের জন্য একদমই নয়। সেই জন্য আপনি আমাকে মেহের নামেই ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাত্রে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটু বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এইটুকু চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চঞ্চল সুরে আওড়ায়, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কী করে, হ্যাঁ? আর তুমি কি জানো, যখন তুমি হাসো তখন দেখতে বড্ড বেশি কিউট লাগে তোমায়। মেহের এবার এক ভুরু কুঁচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্লার্ট করছেন আমার সাথে? আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। মেহের নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চিরে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝি আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথায় ওই সব মেয়েদের কেন টেনে আনো বলো তো? ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পারছি। এরপর দুজনের কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখ জোড়ায় সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরেই আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে এসেই থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না। যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টার বাড়ির বাইরে বন্ধুদের সাথে টই টই করে আড্ডা দিয়ে বেড়াতো, যা নিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না, সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে আর বাকিটা সময় ঘরের কোণে কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই। তার বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ কিন্তু ঠিকই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে তার জলজান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝে হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময়ে কম হলেও অন্তত 50 বারের উপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসাবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবল, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানেই এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কী দরকার? ইফাতের ওই চরম বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে মেহের আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ঝরানো হাসির দিকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেহের নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রোমিও সেজে এখানে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে কথা বলছেন না কেন?
আরে চুপ করো তো। ওই অসহ্য মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত এক সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটাও কথা বলিনি। সবার সাথেই একদম অফিসিয়ালি ব্রেক আপ করে দিয়েছি। তবুও কিছু বেয়াদব মেয়ে নাছোড়বান্দার মতো আমাকে বিরক্ত করে যাচ্ছে। তবে আমি তো জানতাম ওই সব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে আর ফ্লার্ট করতে না পারলে আপনার মনের নাকি শান্তি মেলে না। ওটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গিয়েছে। এখন আমার লাইফে এমন একজন বিশেষ মানুষ এসেছে যাকে ঘিরে এই চঞ্চল আমিটা বাকি জীবনটা শান্ত হয়ে কাটাতে চায়। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফে যত রকমের বাজে অভ্যাস আছে আমি এক পলকে সব ছেড়ে দিতে রাজি আছি। মেহের ইফাতের চোখের সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আমাকে কোনোদিন একটু দেখা করিয়ে দিয়েন তো। না মানে? আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওভাবে টই টই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে। ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়েও আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সব সময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। ওকে ফাইন, আগামীকাল থেকে আমি ড্যাডের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল। তাই সে রেলিং সেরে পাশের দোলনাটায় গিয়ে বসল। ইফাতও কোনো দ্বিধা না করে ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসল। গত এক সপ্তাহেই এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্নছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল, চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে তা যেন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটা ছেলে একদম ভিন্ন ধাতুতে গড়া, তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকার ছাদে চলে এলে তোমার একটুও ভয় করছিল না? যদি হুট করে কোনো ভূত পেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের উপর রাখল। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গভীর গলায় উত্তর দিল, তাসনুভা, মেহের কোনো কাল্পনিক ভূত পেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীকে কাউকে সবচেয়ে বেশি ভয় পায় তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনটাকে এক নিমিষে অন্ধকার নরক বানিয়ে দিয়েছিল। মেহেরের কথায় ভেতরে সেই তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, সেই জন্যই কি তাহলে তুমি একদিন আমার সাথে একটাও কথা বলোনি? আমাকে এড়িয়ে চলেছ? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত
মনের গহীন কোণে লুকানো থাক। সময় হলে কোনো একদিন না হয় বলবো, কিন্তু তার আগে বলো, শুনলাম তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনার বাসায় মেহমান হয়ে এসেছি আজ প্রায় 15 দিন হলো। তাছাড়া আগামীকাল থেকে আমাদের কলেজেও খুলে যাবে, তাই ভাবছি আমি কাল কলেজে শেষ করেই সরাসরি ফুপির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছি, সে এসে আমায় জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মাত্র 15 দিনের কেউ এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই, মেহের দোলনার দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, তাহলে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলো। মেহের ইফাতের সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের জোড়া ভুরু কুঁচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল, আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগে রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসল। সোফার অন্য প্রান্তে বসে আরাম করে সকলের গরম গায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী ও আকরাম চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে একমনে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা পিছিয়ে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়ে বলে উঠলেন, কী রে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? বাবার মুখ থেকে হুট করে এমন অদ্ভুত ও বাঁকা প্রশ্ন শুনে উজান নিজে জোড়া ভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে কেনই এমন জেরা করছেন, তার মাথায় ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখে সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে? রোজ যেমন স্বাভাবিক ঘুম হয়, গত রাতেও তেমন হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরও একটু ঝুঁকে এসে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক শান্তিমতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রাতিরিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সেই ফোনটা পকেটে পুরিয়ে ফিসফিসিয়ে করল, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামি করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটুও বাধলো না? ছি! আরে এতে আমার লজ্জা করতে যাবে কেন? হ্যাঁ, আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মোক্ষম জবাব দিলেন। বাবার এমন তাড়াতাড়ি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবল, তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আসে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরে বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজের জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রু পেছনে লেগে থাকে। উজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেংচি কেটে বলে উঠলেন, ছি, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনও দাদা হওয়ার সুখবর দিতে পারলি না শালা। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই চটার সে নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে ডাকলো, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও
তোমার এই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তেই কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসেই নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছ? ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখার দরকার। তোমার বুড়ো বয়সের ফাজলামো আর বিরক্তি করা একটুও বাদ যায় না। বউয়ের ওই বাঘিনীর রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যে মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমী, তুই ভুল বুঝছো। আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো। আর একটাও বাড়তি কথা যদি আমার ছেলের উদ্দেশ্যে বলেছ, তবে আজ তোমার কপালে কোনো ভাত জুটবে না, বলে দিলাম। বউয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বেড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকারির সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী এখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গম্ভীর ও রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলায় ডান পাশে ওটা কিসের কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আসে যে। সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোমা ফাটানো প্রশ্ন উজান মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলার সেই নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কাপড়ের দাগ বসে আছে। গতরাতে ঘুমানোর ঘোরে মৌ মহাশয়া উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করেই উজানের গলাটাকে চিকেন লেগ পিস ভেবে সজারো কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়া আর যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতেই এখন সবার সামনে এই নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চরম হুমকি দিল, ভাইয়া, বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারব যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথায় খেই ধরে এবার ছোট্ট চাচা আকবর চৌধুরী নিজের চশমাটা নাকের উপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো আরিয়ান তো ভুল কিছু বলেনি। ওভাবে কিসের দাগ হলো তার গলায়? মশা তো এত বড় কামড় দেয় না। আরিয়ান হাসতে হাসতে বলে, এখনও বুঝলে না ছোট চাচু? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্র্যান্ড নিউ বউ এসেছে, সো গলায় এমন মশা মাছির কামড়ের দাগ তো একটু আধটু থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টেলম্যান সেজে এমনভাবে ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ভাইয়া, আহ 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 আহ